এবছর যারা আমন ধান চাষি রয়েছেন এবং অধিক সংখ্যক পাশ কাঠি বাড়ানোর চিন্তায় রয়েছেন এবং আপনার এলাকায় অন্যান্য চাষিদের থেকে আপনি সব থেকে বেশি ফলন নিতে চাইছেন, তো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। তাই এই ভিডিওটি দেখলে এবং মনোযোগ সহকারে শুনলে আর অন্য ভিডিও বারবার দেখার আপনাদের কোনো প্রয়োজন থাকবে না, এটা আমি নিশ্চিত বলছি। তো বর্তমানে যাদের ধান রোপণ হয়ে গেছে এবং ধানের বয়স মোটামুটি 21 থেকে 30 দিনের মধ্যে রয়েছে, তারা আর দেরি করবেন না। এই সময় তাড়াতাড়ি জমিতে প্রথম চাপান সার প্রয়োগ করে দিন যদি আপনারা অন্যান্যদের থেকে পরবর্তীকালে বেশি ফলন পেতে চান এবং অধিক সংখ্যক পাশ কাঠি বা অধিক সংখ্যক ধানের গোছ বা অধিক সংখ্যক কুশি মধ্যে আপনারা ধানের মধ্যে যদি দেখতে চান। তো এই প্রথম চাপানে শুধু ইউরিয়া প্রয়োগ করলে হবে না, তার সাথে বিশেষ কিছু পরিমাণ খাদ্যমূল্য আপনাদের অবশ্যই মিশ্রিত করতে হবে। তবে আপনারা ভালো পরিমাণে পাশ কাঠি বা ধানের কুশি বৃদ্ধি বা ধানের গোছ বৃদ্ধি দেখতে পাবেন, নতুবা শুধু ধান লম্বায় হতে থাকবে, ধানের ফলনও পরবর্তীকালে কমে যাবে। তো চলুন কি সেই সব খাদ্যমূল্য উপাদান প্রয়োগ করলে আপনারা অধিক ফলন বা অধিক পাশ কাঠি পাবেন সেই সমস্ত ডিটেলস জানি এবং সবার থেকে বেশি ফলন পাবেন তার সমস্ত কিছু জেনে নিয়ে যাক। তবে তার আগে জানাই আমি ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচার রিলেটেড সাবজেক্ট নিয়ে এমএসসি ডিগ্রি ক্লিয়ার করে এখন বর্তমানে কৃষি সংক্রান্ত বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন পরিচর্যা এই চ্যানেলের মাধ্যমে রেগুলার তুলে থাকি। তাই আপনারা যদি এই চ্যানেল থেকে বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক সঠিক সার ওষুধ প্রয়োগ সঠিক পরিচর্যা, এই যে ধান চাষের প্রথম চাপান প্রয়োগ, দ্বিতীয় চাপান সার প্রয়োগ, তার মধ্যবর্তী পর্যায়ে বিভিন্ন স্প্রে পরিচর্যা ইত্যাদি সঠিক কিছু জানতে হলে, সমস্ত ওষুধের গুণাগুণ, সমস্ত কিছু সাইড ইফেক্ট বিভিন্ন কিছু জানতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন, আপনার অবশ্যই কাজে আসবে। তো প্রথম চাপানের মূল উপাদান কি সেটি হয়তো আপনারা অনেকেই জানেন, সেটি হচ্ছে ইউরিয়া। তো ধানের জন্য ইউরিয়া হচ্ছে একটি বেস্ট মূল্যবান খাবার। তো এই ইউরিয়া সম্বন্ধে প্রথমে একটু বলবো, তারপর আসবো ভিডিওর মূল আলোচনার পর্বে। তো ধান রোপণের পর বয়স যখন মোটামুটি 21 দিন পার হয়, সেই সময়ে প্রথম চাপান সার প্রয়োগ করা উচিত আমাদের কৃষি বিজ্ঞানের নিয়মে। তবে আপনারা চেষ্টা করবেন মোটামুটি 21 দিনে প্রয়োগ করতে না পারলেও 26, 27, 28 বা 29, 30 দিনের মধ্যে অবশ্যই প্রথম চাপান সারটা প্রয়োগ করে দেবেন এবং সেক্ষেত্রে মূল সার হিসেবে অবশ্যই ইউরিয়া রাখবেন। ইউরিয়া নাইট্রোজেন ঘটিত একটি সার, এটি ধানের জন্য একটি খুবই প্রয়োজনীয় সার। এটি কী করে গাছের বৃদ্ধিতে যথেষ্ট ভালোভাবে সাহায্য করে, গাছকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যথেষ্ট সাহায্য করে, গাছের মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরোফিলের সংখ্যা বাড়াতে সাহায্য করে, গাছকে তরতাজা রাখে, গাছকে সুস্থ সবল এবং দীর্ঘদিন এবং গাছকে সবুজ রাখতে সাহায্য করে এবং আরও ইত্যাদি ইত্যাদি উপকার রয়েছে এই ধান চাষের ক্ষেত্রে ইউরিয়ার। অত ডিটেলসে এখন বর্তমানে যাচ্ছি না। তো এবার বলি ইউরিয়ার সাথে যে সমস্ত সারগুলো অবশ্যই আপনাদেরকে মিশ্রিত করতে হবে সেগুলো হচ্ছে অল্প পরিমাণে জিঙ্ক সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট এবং কিছু পরিমাণে ধ্রুবীগোল্ড এবং যদি পারেন কিছু পরিমাণে অনুখাদ্য যদি দরকার থাকে, তবে সেক্ষেত্রে আমি অন্যান্যদের মতো ফালতু বাড়তি খরচের জন্য আরও অন্যান্য বিভিন্ন কিছু উপাদান এখন আর প্রয়োগ করতে বলবো না, সেক্ষেত্রে আপনাদের শুধু পয়সা অপচয় হবে। এখন এই পর্যায়ে যে সমস্ত খাদ্য মৌলগুলো আপনার ধানের জন্য বেস্ট বা বেশি প্রয়োজন সেই সমস্ত বিষয়ে আপনাদেরকে কথা বলবো, যেগুলো প্রয়োগ করলে আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন। এবার এদের সঠিক ডোজে নিয়ে আসি এবং এদের কিছু উপকার নিয়ে আসি। তো যারা আগে জিঙ্ক সালফেট অর্থাৎ যারা বড় ধান চাষ করেছিলেন কিছুদিন আগে, সেক্ষেত্রে জিঙ্ক সালফেট প্রয়োগ করেনি, তারা অবশ্যই এই সময় জিঙ্ক সালফেট অবশ্যই প্রয়োগ করবেন এবং এর সাথে জিঙ্ক সালফেট নয় ম্যাগনেসিয়াম সালফেটও অবশ্যই কিছু পরিমাণে প্রয়োগ করবেন। তো এই জিঙ্ক সালফেট এবং ম্যাগনেসিয়াম সালফেট কী করবে, আপনাদের ধানকে যথেষ্ট তরতাজা এবং সুস্থ সবল রাখতে সাহায্য করবে, গাছকে দীর্ঘদিন যাবৎ একেবারে সবুজ রাখবে। গাছের মধ্যে যে পাশ কাঠি মোটামুটি 30 থেকে 40টার মতো পাশ কাঠি বা তার অধিক পাশ কাঠি দেখতে পাবেন। গাছের যে কাণ্ড, সেই কাণ্ড একেবারে সুস্থ সবুজ থাকবে। গাছের মধ্যে বিভিন্ন রোগ জীবাণু, বিভিন্ন ব্লাস্ট, ঝলসা ইত্যাদি সমস্যার প্রকোপ আপনারা একেবারে দেখতে পাবেন না যদি সঠিক পরিমাণে জিঙ্ক সালফেট এবং ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করে রাখেন। তো প্রতি 33 শতকে 1 বিঘার ক্ষেত্রে আমি ডোজ বলবো, তো সেক্ষেত্রে 33 শতকে 1 বিঘার ক্ষেত্রে আপনারা ডোজ ব্যবহার করবেন জিঙ্ক সালফেটের ক্ষেত্রে বলে মোটামুটি 2 থেকে 3 কেজি হারে। এর সাথে ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করবেন আপনার জমির প্রয়োজন অনুযায়ী 1 থেকে 2 কেজির মতো, তার বেশি কিন্তু নয়। এগুলো আপনারা অবশ্যই প্রয়োগ করবেন এই 21 থেকে 30 দিনের মাথায়, আপনারা বেস্ট রেজাল্ট দেখতে পাবেন ইউরিয়া সারের সাথে মিশ্রিত করে। এগুলোর সাথে সাথে জমির কন্ডিশনে বুঝে আপনারা অবশ্যই এই সময় ধ্রুবীগোল্ড ব্যবহার করবেন। এই ধ্রুবীগোল্ডের মধ্যে মোটামুটি 8 থেকে 9 রকমের বা 10 রকমের খাদ্যমূল্য আমরা দেখতে পাই, যেগুলো ধানের জন্য খুবই কার্যকরী। তো ধ্রুবীগোল্ড এই সময় আপনারা ব্যবহার করবেন মোটামুটি সর্বনিম্ন কম করে হলেও 3 থেকে 5 কেজি অবশ্যই আপনারা ব্যবহার করবেনই, তার কিন্তু কম না। যদি পারেন তো সেক্ষেত্রে 10 কেজি পর্যন্ত এই সময় প্রথম চাপানে ব্যবহার করতেই পারেন। তবে এটি নির্ভর করছে এর আগে আপনি এবং গাছের বিভিন্ন যদি খাদ্যমূল্যের অভাব থাকে এবং গাছের খাদ্যমূল্যের সাথে সাথে যদি এই যে দেখতে পাচ্ছেন ছবিতে এরকম আপনাদের কোনো পাতা যদি এরকম সাদা সাদা বিবর্ণ হয়ে পড়ে এবং পাতা বিবর্ণ হওয়ার সাথে সাথে যদি পাতা একেবারে পাতলা ধরনের হয়ে আসে, তবে সেক্ষেত্রে এরকম অবস্থা বুঝতে পারলে আপনারা প্রতি বিঘায় অন্তত 1 থেকে 2 কেজি হারে ফেরাস সালফেট অবশ্যই ব্যবহার করবেন, নইলে কিন্তু পরবর্তীকালে আপনাদের ফলন কমে যাবে। তো এগুলো সম্পূর্ণ যে আমি কথাগুলো বললাম এগুলো সম্পূর্ণটা নির্ভর করছে আপনি কাদা তৈরির সময় কীভাবে কী সার প্রয়োগ করেছিলেন, কত পরিমাণে সার প্রয়োগ করেছেন তার উপর নির্ভর করে এগুলো ভালো কার্যকারিতা দেখায়। তাহলে প্রথম চাপানের সারে আপনাদের প্রয়োগ করতে হচ্ছে মোটামুটি
1 বিঘায় 33 শতকে 7 থেকে 8 কেজির মতো ইউরিয়া এবং এর সাথে জিঙ্ক সালফেট 2 থেকে 3 কেজি মতো এবং ম্যাগনেসিয়াম সালফেট 1 থেকে 2 কেজি মতো এবং সাথে কিছু পরিমাণে ধ্রুবীগোল্ড। এবং গাছের নতুন শিকড় যদি আসতে চাইছে না বা গাছের শিকড়ে প্রচুর পচে যাচ্ছে, শিকড়ের বিভিন্ন নানা সমস্যায় আপনারা দেখতে পাচ্ছেন, তবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা দানাদার বা পাউডার ফর্মে থাকা সালফার অবশ্যই এই সময় ব্যবহার করবেন প্রয়োজন বুঝে। তাহলে আপনাদেরকে প্রথম চাপানে যেগুলো আমাদের কৃষি বিজ্ঞানের নিয়মে করণীয় সেগুলো সঠিকভাবে জানালাম এবং সেগুলো প্রয়োজন বুঝে আপনারা অবশ্যই জমিতে ব্যবহার করবেন। দেখতে পাবেন আপনাদের পাশ কাটে অন্যান্য চাষিদের থেকে আপনারা অবশ্যই বেশি দেখতে পাবেন এবং পরবর্তীকালে ফলনও দেখতে পাবেন বেশি এবং গাছের মধ্যে বিভিন্ন রোগ প্রকোপ ধসা ইত্যাদি সমস্যা আপনারা অনেক কম দেখতে পাবেন আপনার পার্শ্ববর্তী এলাকার চাষিদের থেকে। তবে আপনার আগে ও পরে বারবার বলছি, আপনাদের আগে ও পরে ব্যবহার করা মাটিতে কাদা তৈরির সময় সার পরিচর্যা কত পরিমাণে কী সার প্রয়োগ করছেন সেইগুলোর উপর নির্ভর করে এগুলোর ডোজ কম হতে পারে বা এগুলোর ডোজ বেশি হতে পারে। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে আমি কাদাতে এই সার ব্যবহার করছি, স্যার এই সময় আমি কী কী প্রয়োগ করলে আমি ভালো রেজাল্ট দেখতে পাবো। আপনাদের জন্য কমেন্ট বক্স অবশ্যই খোলা রয়েছে। তো বিভিন্ন কৃষি সংক্রান্ত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক চাষবাস বিভিন্ন পরিচর্যা যদি জানতে চান, সঠিক ভিডিও সঠিক সময়ে পেতে চান, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের পরবর্তীকালে অবশ্যই কাজে আসবে। এবং ভিডিওটিতে অবশ্যই একটি দয়া করে লাইক দেবেন এবং ভালো লাগলে অন্যান্য আপনাদের যে চাষি ভাই রয়েছে প্রত্যেক চাষি ভাইকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এরপরে আমি আপনাদেরকে জানাবো দ্বিতীয় চাপান সারে কী কী প্রয়োগ করবেন, সেই সময় কী কী প্রয়োগ করা উচিত সে সম্বন্ধে ডিটেলসে জানাবো। ধান চাষের ক্ষেত্রে হিউমিক অ্যাসিড, ফলবিক অ্যাসিড, এই যে ধ্রুবীগোল্ড বললাম, ধ্রুবীগোল্ডের সঠিক ব্যবহার A to Z সমস্ত তথ্য পেতে হলে কখন আপনারা ব্যবহার করবেন হিউমিক অ্যাসিড, ফলবিক অ্যাসিড আরও ইত্যাদি কিছু উপাদান খাদ্যমূলক কখন প্রয়োগ করা উচিত, দ্বিতীয় সাপানে কী প্রয়োগ করা উচিত, সেই সমস্ত A to Z অল ডিটেলস সঠিকভাবে জানতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন, আপনাদের অবশ্যই কাজে আসবে। নমস্কার, সকলে ভালো থাকুন।